দিনযাপনের সুখে দুঃখে, মননে, চিন্তনে, ভালোবাসায়, আন্তরিকতায়, সর্বোপরি আস্থায় যে কোনো সম্পর্ক তার সম্পর্কের ঘন জাল বনে। দীর্ঘ সময় পেরিয়ে বা সময়ের সারণী বেয়ে জীবনের যে বৈচিত্র্য, তার রূপ, রস, গন্ধ, সাফল্য, সংগ্রাম, ব্যর্থতা এসব গায়ে মাখতে মাখতে বা সঙ্গে নিয়ে চলতে চলতে জীবন কিন্তু নতুন থেকে নতুনতর হয়। আজ শুনব সেই অনুভব লিপি। আমার সঙ্গে আমার শ্রদ্ধার, ভালোবাসার আশ্রমিক, বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যাপিকা, রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞা, পিতৃপরিচয়ে যিনি প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী বুলবুল বসু। নমস্কার। এই যে জীবনের কথা উল্লেখ করলাম, জীবনের একটা বিশাল ক্যানভাস। সবসময় আমরা বলি বা আমরা জানি যে জীবনের এই ক্যানভাসের প্রথম আঁচড়টা পড়ে আমাদের শৈশবে। আপনার শৈশব কেমন ছিল, কোথায় কেটেছে, সেটা শুনবো। আচ্ছা, আমার শৈশবের কথা বলতে গেলে প্রথমে সেই জায়গার অবস্থানটা বলি, তা নাহলে বুঝতে পারবে না। সেটা হচ্ছে উত্তর ২৪ পরগনার অন্তর্গত একটি গ্রাম। কাছাকাছি রেল স্টেশন হচ্ছে শ্যামনগর এবং জায়গাটা ব্যারাকপুর মহকুমার মধ্যে। গ্রামটা এত সুন্দর একটা গ্রাম, যেটা তুমি ঠিক একটা কথা বললে বুঝতে পারবে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নিশ্চয়ই দেখেছ। সেই পথের পাঁচালীর যে গ্রাম, সেই গ্রামে আমার জন্ম এবং শৈশব বলতে পারি। এখন এই যে গ্রামের কথাটা বলছি, তার একটাই কারণ, কেননা অনেকের মনে একটা ধারণা আছে যে আমাদের শৈশবটা কোথায় কেটেছিল, একটা নৈহাটি এবং এই জায়গার কাছাকাছি নিয়ে একটা ভুল বোঝাবুঝির মতন হয়। সেই জন্য আমি বললাম গ্রামটার নাম ছিল আতপুর। আচ্ছা, জঙ্গল, বড় বড় গাছ, পুকুর ভর্তি চারদিকে, এরকম একটা জায়গাতে আমার নয়, আমাদের 4 ভাই বোনেরই জন্ম এই আতপুর গ্রামে। আচ্ছা, প্রথমে আমার জন্মের কিছু আগে আমার বাবা ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে একটা চাকরি পেয়েছিলেন। তো তখনকার বাড়িটা একটু অন্যরকম ছিল আতপুরে। তার কারণ হচ্ছে আমরা 3টে বাড়িতে আতপুরে ছিলাম, বদলে বদলে এবং বদলে বদলে যখন যেরকম সময় এসেছে সেটাই বলবো। প্রথম যে বাড়িটায় ছিলাম সেটা কিন্তু পাকা বাড়ি। পাকা বাড়ি, ছোটোখাটো, এমন কিছু সাংঘাতিক বড় বাড়ি নয়, পাকা বাড়ি, কিন্তু তার সবই ছিল। যেমন ধরো, ঢুকবার একটা বেশ ভালো সদর দরজা, ঢুকেই ডান দিকে সুন্দর বড় একটা ঘর, তার সঙ্গে রান্নাঘর, মাঝখানে একটা উঠোন পেরিয়েই আবার ওদিকে খিড়কির দরজা খুললেই বিরাট একটা বাগান। বাগান বলতে তেমন কিছু না, একটু জঙ্গল টাইপ আর কি, ওটাই বাগান, জামরুল গাছ, আম গাছ ভর্তি। এই ছিল আমাদের প্রথম বাড়ি। আচ্ছা, এবং এটাকে আমরা হলদে বাড়ি বলতাম। কেন হলদে বাড়ি বলতাম এই কারণ, ওটাই আমরা জানতাম এটা কি হলদে বাড়ি। তার কারণ হচ্ছে বাড়িটার বাইরের রং ছিল হলুদ রঙের। আগেকার এক ধরনের রং হতো না, হলুদ রং, না ঠিক মেটে না, হলুদ রঙে, তবুও সেটাকে এলা রং বলতে একটা যেটা বোঝায় সেটাই বলতো। যেহেতু বাড়িটার রং ওরকম ছিল, সেহেতু আমাদের কাছে ওটা হলদে বাড়ি। কিন্তু এই হলদে বাড়ির কথা আমার খুব কমই মনে আছে, খুব অল্প অল্প মনে আছে। এই হলদে বাড়িতে থাকাকালীন ঘটনা অনেক কিছু ঘটেছে। যেমন বাবা মার কথাই বলতে হচ্ছে। বাবা মার এই বাড়ির থেকে জীবন শুরু কিনা আমি জানি না, কিন্তু আমার যেটুকু মনে আছে আমি এই বাড়িতে। তার আগে বাবা মার জীবন কেমন ছিল আমি জানি না, বা কোন বাড়িতে শুরু হয়েছিল।
এই বাড়ির ঘটনা আমার খুব বেশি মনে নেই, যেহেতু বাবা আমার জন্মের আগে ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরিতে একটা চাকরি পেয়েছিলেন, সেহেতু তখন একটু আর্থিক অবস্থাটা একটু ভালো হয়। ভালো, মানে সেরকম কিছু না, কিন্তু একটা মান্থলি ইনকাম সেইটা হয়েছিল, যার জন্য এই বাড়িটাতে কিন্তু আমরা ছিলাম, কেন আমার মনে হয় তাই। এখানকার ঘটনা আমার খুব বেশি মনে নেই, তারপর কিন্তু একটু একটু মনে আছে। এরপরই, এবং আমি জানি না তুমি শুনেছো কি না, আমার বাবা এবং মা দুজনেই অখণ্ড কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন। তখন তো তারা দুজনে চুটিয়ে পার্টি করছেন, সাংঘাতিকভাবে কমিউনিস্ট পার্টির একেবারে সদস্য, কাজ কর্ম ইত্যাদি। তার মধ্যে থেকেই বাবার চাকরি হয়েছিল, কিন্তু তার সঙ্গে এই পার্টির কোনো যোগ নেই চাকরিটার সঙ্গে। এবার হলো কি, ওই যে হলদে বাড়ি, ওই হলদে বাড়ি থেকেই বাবার প্রথম অ্যারেস্ট হওয়া। আচ্ছা, রাজনীতি করার কারণে বাবাকে জেলে নিয়ে গিয়েছিল। আমি এখানে রাজনীতির কথা বেশি বলবো না, যদিও আমার অনেক কিছু বলার আছে, কিন্তু হ্যাঁ, প্রেসিডেন্সি জেলে। এই বাড়ি থেকেই বাবাকে জেলে নিয়ে যাওয়া হয়, অন্য এক জায়গা থেকে, বাড়ির থেকে না, অন্য এক জায়গা থেকে। তারপরের থেকে যে বাড়িতে আমরা চলে যাই, আমি এই জন্যই বুঝতে পারি যে হলদে বাড়িতে থাকার ক্ষমতা আর আমাদের ছিল না, কেননা বাবাকে তো নিয়ে গেছে, মা তো কোনো রোজগারের কাজ করে না, মা তো শুধু সংসার দেখে। যেহেতু কোনো রোজগার নেই, কেন ভাড়া বাড়ি, ভাড়া দিতে হবে। এরপর আমরা ঢুকে গেলাম আতপুরের আরও ভেতরের একটা গ্রামে। সেই গ্রামকেই আমি যেটা বলছি, মনে করতে পারো ওই পথের পাঁচালীর অপু দুর্গাদের যে গ্রাম, একদম সেই গ্রাম চলে গেলাম। এই বাড়িটা পরিস্থিতি কীরকম ছিল, যিনি বাড়ির মালিক ছিলেন তিনি একজন বৃদ্ধা মহিলা, বিধবা বৃদ্ধা মহিলা, তার একটি মেয়ে। তিনি আমার মাকে ঘর ভাড়া দিয়েছিলেন, এবং সেই ঘরটা কেমন ছিল, ওরা যে ঘরটায় থাকতেন সেটা একটু উঁচু, আর আমরা যেটায় থাকতাম সেটা নিচু, মানে মানে সেগুলোকে ঘর বলা যায় কিনা আমি জানি না। মাটির ঘর, মাটির দেওয়া, এবং একেবারে উঠোনের সঙ্গে লাগোয়া। পেছনে দুটো ঘর, ছোট ছোট, খুব ছোট ছোট দুটো ঘর। ওপরে টালির চাল ছিল। টালির চাল কি খড়ের চাল আমার অত মনে নেই, যাই হোক খড়ের চালও হতে পারে। বাড়ির পেছনে এক বিরাট পুকুর, তার পাশে কচু বাগান, বড় বড় কচুর গাছ, জংলা যেরকম হয় আর কি। সেই বাড়ির কিছু ঘটনা আমার মনে আছে ভালো করে, এইখান থেকে আমার ভালো করে মনে আছে যে সেই বাড়িতে থাকাকালীন যখন আমাদের ওই রকম একটা অবস্থা, তখন বাবা জেলে, এবং আমরা জানি না আমাদের খাওয়া দাওয়া কী করে জুটতো, মানে সবটাই মার ওপরে, মা কী করে জোটাতো আমরা জানি না। শৈশবটা এমন ছিল যে শৈশব আমরা ভাই বোনেরা, আমাদের অন্য কাউকে খুব একটা দরকার হয়নি। তো সেই শৈশবে হয় কি, প্রত্যেক মানুষের শৈশবেই জানবে যে শৈশব কি অত বোঝা যায় যে আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, একদম ছোটরা ওটা অত বোঝে না। তাদের কাছে আসল হচ্ছে বাবা এবং মা। বাবা মা যদি কাছে থাকে তাহলে কি খাচ্ছি কি পড়ছি অত জানি না। আর তখনকার যুগটা মনে রাখতে হবে, নিশ্চয়ই সেই যুগটা এখনকার যুগটা অনেক তফাৎ। আলাদা। যেমন ধরো যে গ্রামের কথা বলছি, গ্রাম, এখন আমি যে দু একটা গ্রামে গেছি বা দেখেছি, এখনকার গ্রামের সঙ্গে আতপুরকে মেলানো যায় না। এখনকার গ্রামে ভালো ভালো রাস্তা তৈরি হয়েছে, আলো এসছে, কিন্তু
আমি যে গ্রামের কথা বলছি তখন সেগুলো সেই ছিল না। গ্রামে কোনো আলো নেই, অন্ধকার, সন্ধে পর্যন্ত যা আলো, আর রাস্তাঘাট মানে হচ্ছে কাঁচা রাস্তা, গলি, এবং দুপাশে জঙ্গল প্রায়। আর বাবা কি কখনো কখনো জেল থেকে আসতেন? না, সেটা অন্য বাড়িতে। আচ্ছা, এটা বলতে সময় লাগবে তো। বেশ, হ্যাঁ। এই বাড়িতে যে ঘটনা দেখলাম, এই বাড়িতে বাবার সঙ্গে মা দেখা করতে যাবার সপ্তাহে একটা দিন ছিল, সেটা হচ্ছে বুধবার। আচ্ছা, এইখান থেকে কলকাতা যাওয়া, এই জায়গা থেকে কলকাতা যাওয়া, কলকাতা থেকে প্রেসিডেন্সি জেল যাওয়া, বুঝতে পারছো কি ব্যাপার? বুঝতে পারবে না তো খুবই কঠিন, কারণ মানে যাতায়াত কঠিন মানে ব্যবস্থাই তো ঠিক সাংঘাতিক নয়। কঠিন। তো মা প্রথমে তো একলা যেতে পারতো না, যাওয়ার সাহস ছিল না। আমার মামার বাড়ি ছিল নৈহাটি, সেইখান থেকে আমার কোনো মামা, আমার 6 জন মামা, সেখান থেকে কোনো মামা আসতেন, এসে মাকে নিয়ে যেতেন সেখানে। আর আপনারা ওই আতপুরের বাড়িতেই 4 ভাই বোন? সে থাকাটাও সাংঘাতিক, সেটাই তো ভাবছি। কেননা আমার শৈশব কিছু ছিল না, বলছি না, শৈশব কিছু ছিল না। আমি ভাই বোনদের দেখব, ওটাই আমার কাজ, ওটাই আমার শৈশব, তাদের দেখা। এবং সবচেয়ে ছোট যে আমার বোন, সে তখন মাত্র কয়েক মাসের, তাকে সঙ্গে করে কোলে করে নিয়ে মাকে যেতে হতো কলকাতা এই বুধবার দিনটা। আর আমি বাকি 2 ভাইকে নিয়ে, আমার 2 ভাইকে নিয়ে থাকতাম, কিন্তু আমরাও তো খুবই ছোট, ঠিক। একলা থাকার মতো নয়। তো তখন আমাদের এক পাড়া প্রতিবেশী পিসি ছিল, সেই পিসি বিধবা ছিলেন, সেই পিসি আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং মা যেদিন যেদিন যেতেন ওই পিসির দায়িত্বে আমাদের রেখে যেতেন। হ্যাঁ, তো সেই পিসি থাকতেন সারাদিন, মা চলে যেতেন ওখানে। তো এই রকম পরিস্থিতিতে একদিন মা যখন চারপাশ ঘুরে, বা সন্ধেবেলা আমাদের খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে বাড়ির চারপাশটা ঘুরে দেখে নিতেন। বাড়ি বলতে বাড়ি না, ওই ঘরগুলো, মাটির ঘরগুলো। মার কাছে সবসময় একটা বড় টর্চ থাকতো, এটা আমি বরাবর দেখেছি। সেই টর্চ জ্বালিয়ে চারপাশটা ঘুরে মানে সাপ খোপ অনেক কিছুই তো আছে, তো সেই সব দেখার জন্য মা ঘুরে দেখে এসে তারপরে মা ঘুমোতো। একদিন এরকম ওই বাড়ির পেছনটা ঘুরতে গিয়ে দেখেন একটা বোমা ভর্তি ব্যাগ, চটের ব্যাগ রাখা রয়েছে ওখানে। আচ্ছা। আর যেহেতু এরা তো সব পার্টি করে করে অভ্যস্ত, তো বুঝতে পেরে গেছে যে এটা বোমার ব্যাগ। মা চুপচাপ কোনো কথা না বলে ব্যাগটা সরিয়ে এনে একদম অন্য দিকে রেখে দিয়েছে, যাতে ঘরের পাশে, যাতে মানে ওটা জাস্ট জ্বালিয়ে দিলে আমরা সবাই শেষ। মা এবং আমরা 4 ভাই বোন সব এক মুহূর্তেই শেষ। তারপরের দিন, এইটা ঘটনার পরের দিন দেখলাম যে বেশ কয়েকজন পুলিশ টুলিশ এসে গেলেন। একজনের নাম আমার মনে আছে, তাকে সবাই দুর্গা দারোগা বলতো, মানে বোধহয় তিনি বোধহয় খুব শক্তপোক্ত একজন পুলিশ অফিসার ছিলেন। তো আমার শুধু ওই দৃশ্যটা মনে আছে, আর কিছু আমার মনে নেই। কে কোন পার্টি কি কোথাকার পুলিশ ওসব জানে, দৃশ্যটা মনে হচ্ছে এরকম। মা সকালবেলা উঠে কোমরে আঁচল ফাঁচল জড়িয়ে গুঁজে একটা নারকোল পাতার ঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দিচ্ছে, এমন সময় সেই পুলিশের আবির্ভাব, দুর্গা দারোগা। কি কথা হলো, কিছু কাটাকাটি কথা হয়েছিল মনে হয় ওই বোমার ব্যাগ নিয়ে, কোন পার্টি রেখেছে বা কি রেখেছে এইসব নিয়ে কিছু একটা হয়েছিল, সেসব জানি না। শুধু দৃশ্যটা চোখের সামনে এটাই ভাসছে যে দুর্গা দারোগা দাঁড়িয়ে সব বলছে, টুপি পরতো তখন দারোগারা, একটা করে টুপি পরা, আর মা ওই রকম ঝ্যাঁটা হাতে নিয়েই
দুর্গা দারোগার সঙ্গে দাঁড়িয়ে সমানে তর্ক করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, এইটুকু আমার মনে আছে। এইটা এই বাড়ির একটা ঘটনা। এই বাড়িতে আর একটা ঘটনা, সাংঘাতিক মর্মান্তিক আর একটা ঘটনা, সেদিনও আমরা মরে যেতে পারতাম। মা বুধবারের দিন গেছে বাবার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, এমন সময় ওই যে পিসি আমাদের দেখাশুনো করতেন, উনি আমাকে বললেন যে শোন বুলবুলি, বুলবুলি বলতেন, বুলবুলি তুই ভাই দুটোকে নিয়ে একটুখানি থাক, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, কেমন? বেশ। তা আমি বললাম যে আচ্ছা যাও, থাকতে পারবি তো, কিচ্ছু করবি না? আমি বললাম না, কিছু করবো না। জাস্ট সন্ধেটা হয়েছে তখন। সন্ধেবেলা ঘরের ঠিক মাঝখানে, মাটির ঘর তো, ঘরের মাঝখানে একটা লম্ফ দেখেছো? হ্যাঁ, খুব কেরোসিনের ছোট, লম্ফ জ্বলে, দেখেছি। আগুনটা কিন্তু খোলা। হুম। একটা ঘরের মাঝখানে লম্ফ জ্বালিয়ে দিয়ে পিসি তো চলে গেছে তার বাড়িতে, আর আমরা চুপচাপ বসে আছি। একটু ভয় লাগতো, ভূতের ভয় কিন্তু কোনোদিন পাইনি, হাজু না, কিন্তু অন্য ভয় ছিল, সাপ জন্তু জানোয়ার। সব থেকে বেশি জীবনে ভয় পেয়েছি মানুষকে। যাই হোক, তো ও তো পিসি তো চলে গেছে, ঘরে তো লম্ফটা জ্বলছে। আমার পরের যে ভাই দেবকুমার, সে বরাবরই না খুব দুরন্ত ছিল। আর তারপরের ভাই যে নবকুমার, ও খুব শান্তশিষ্ট চুপচাপ ছিল। কিন্তু দুই ভাইয়ে একেবারে মানে প্রবল বন্ধুত্ব, প্রবল ঝগড়া, দুটোই চলতো, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতে পারতো না। বাচ্চু ছিল, ডাকনাম বাচ্চু, ও ছিল একটু দুরন্ত। ও করেছে কি, ওই লম্ফর সামনে বসে, আর আমাদের একটা শোবার, 4 ভাই বোনের শোবার একটা চৌকি ছিল, 3 ভাই বোনের। সেই চৌকিতে আমি আমার ওই নবকুমারকে নিয়ে আমি বসে আছি চুপচাপ, অন্ধকার, চারপাশে আলো জ্বলছে। আর আমার পরের ভাই করেছে কি, ওই লম্ফতে বসে বসে টুকরো টুকরো কাগজ এনে না একটার পর একটা জ্বালাচ্ছে। আর আমি ভয় পাচ্ছি, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, যে আগুনটা যদি জ্বলে যায়, ওপরে তো খড়ের চাল, ধরে যাবে। ও সেসব বুদ্ধি নেই, ও সেটা করছে কিসের থেকে, ওর একটা মানে রাগ অভিমান সব কিছু মিলিয়ে ও একটু ওরকম ছিল। মানে মা নেই, বাবা তো নেই, বাবা যেহেতু জেলে, আমাদের সকলের মনেই তো একটা কষ্ট অভিমান সবসময় থাকতো। ওর একটু রাগ ভাব ছিল আর কি, সেই সব মিলিয়েই ও করছিল ওটা। ওই একটার পর একটা কাগজ কুচকুচো জ্বালে যাচ্ছে, আমি বারণ করছি, তা সত্ত্বেও সে শুনছে না। আর আমি তার পরের ভাই নবকুমারকে ওই চৌকিটার ওপর কোলে জড়িয়ে ধরে বসে আছি এবং কাঁদছি ভীষণভাবে, কেন যেহেতু ও কথা শুনছে না, বুঝতে পারছি এক্ষুনি আগুন জ্বলে গেলে মরে যাব, কিন্তু ও কারুর কথা শুনছে না। এই একটা ঘটনা। তারপরে মা এসে গেল, ওই ঘটনাটা ঘটছে যখন, তখনই মা চলে এলো, এর থেকে আমরা বেঁচে গেলাম। তারপর ওই বাড়ির পরে না ওই বাড়িতেই আরো ঘটনা আছে? না, এই বাড়িতে ঘটনা আর মানে থাকলেও আমার বিশেষ কিছু মনে নেই। চরম দারিদ্র, এটা তো ঠিকই। একটা জিনিস কি জানো, যেটা আমি বলবো আমার শৈশবের কথা, যে শৈশবে আমাদের চরম দারিদ্র ছিল, কষ্ট ছিল, খেতে না পাওয়া, জামা কাপড় ভালো মতো পরতে না পাওয়া, সব ছিল, কিন্তু আমরা কিন্তু এটা বুঝতে পারিনি। এইটাই হচ্ছে কি, তার কারণ হচ্ছে যে দায় তো বাবা মার। একটা শিশু তার বাবা মাকে কিন্তু আগে চায়, কি খাচ্ছে, কি পড়ছে, কি দেখবে তুমি লক্ষ্য করে। এটা আমরা বড় হওয়ার পরে বুঝেছি। তো সবাই বলে যে এরকম আমাদের তো চরম দারিদ্র এবং কষ্টের মধ্যে কেটেছে। তখন আমি ভাবতাম, আচ্ছা কি কষ্ট হয়েছে, কারণ আমরা কোনোদিন না খেয়ে থাকিনি, আমার মা সেটা করতে দেয়নি, কিন্তু দায়টা ছিল বাবার আর মার। ঠিকই, কষ্টটা, আসল কষ্টটা ভোগ করেছেন কিন্তু আমার বাবা মা, যে কি করে এই বাচ্চা কটাকে বাঁচিয়ে রাখবো, কি করে এদের খাবার দেব, কি
কি করে এদের পরার জামা কাপড় দেব, কি করে এদের একটা কোনো ভালো স্কুলে পড়াবো, এই চিন্তা থাকতো তাদের। এই চিন্তাতে তারাই যথেষ্ট যন্ত্রণা পেয়েছে। এবং বাবা যখন জেলে তখনও তো মা অসীম সাহসের সঙ্গে সবটা একা অসীম সামলাচ্ছেন। সাহসের সঙ্গে যখন এই ঘটনা, এই যে যেটা বললাম তোমাকে ঘটলো, এই বোমা রাখার ঘটনা এবং এই ঘরে আগুন জ্বালার ঘটনা আমার ভাইয়ের জন্য, তারপরেই তখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো মানে সাহায্য কিছু মা কারুর কাছ থেকে পায়নি। এখানেই বলতে হয় তাহলে পার্টির কথা এসে যায়, কিন্তু আনবো না। ঠিক, আমি খুব নিজেকে সংযত করছি, বলবো না বলে, বেশ বলতে থাকো পারি। প্রসঙ্গে। হ্যাঁ, কিন্তু মা দেখলো যে এভাবে তো চলতে পারে না। মা একদিন ওই খুব সম্ভব আমার মনে হচ্ছে যেটা ওই যেদিন আমার ভাই আগুন জ্বালাচ্ছিল ঘরের মধ্যে, তার 2-1 দিন পরেই মা আমার ছোট বোনকে কোলে করে একদম সোজা কলকাতা সোজা রাইটার্স বিল্ডিং, এবং কারুর কোনো কথা না শুনে ওই অবস্থাতেই আমার বোনকে কোলে নিয়ে সোজা বিধান রায়ের ঘরে ঢুকে গেছে। বিধান রায়ের ঘরে ঢুকে বললেন যে দেখুন, আমার নাম গৌরী বসু, আমার স্বামী সমরেশ বসু, তাকে রাজনৈতিক কারণে জেলে এনে রাখা হয়েছে। এবার আপনি বলুন, আমার এই যে বাচ্চাটা দেখছেন, এটা আমার সব থেকে ছোট, এর ওপরে আমার আরও 3টি বাচ্চা আছে, আমি কি করে সংসার চালাবো, আমি তাদের কি খেতে দেবো, আপনি বলে দিন। আমি না হলে এখান থেকে আর যেতে পারবো না। আমি থেকে গেলাম। কিন্তু সেই বলে উনি বলেছিলেন যে ঠিক আছে, আপনি আসুন, আমি দেখছি কি করা যায়। উনি কিন্তু ওনার কথা রেখেছিলেন। কি করেছিলেন? উনি কিছুদিনের মধ্যেই, বাবা কিন্তু জেলে খুব ভালো ছিলেন, মানে ওদের যেহেতু রাজনৈতিক বন্দী, সেই জন্য ভালো থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সব কিছুই খুব ভালো। আমরাই ছিলাম খুব খারাপ অবস্থায়। এবার বিধান রায় কিন্তু তার কথা রেখেছিলেন এবং ব্যবস্থা করে দিয়েছিলেন, একটা মাসোহারার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। খারাপ ছিল না, সেটা ভালোই ছিল। এবং এই মাসোহারা ঠিক করে দেবার পরে আমরা এই বাড়িটা ছেড়ে অন্য আর একটা বাড়িতে গেলাম, এই বাড়ির কাছাকাছি, কিন্তু এর থেকে বেটার। এই যে একেবারে এটা আপনি বললেন যে যখন যেরকম সময় এসেছে বাড়িগুলো বদলে গেছে, সেই সময়ের সঙ্গে মিলিয়ে এটা আমি বুঝতে পারতাম। তখনই ওই দুপাশে পুকুর, মাটির ঘর, মানে যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে এরকম অবস্থা। তো সেই থেকে মা তখন ওই বাড়িটা থেকে বেশি দূরে না, অল্প দূরে অন্য একটা বাড়িতে, এই বাড়িটাতে আমরা বহুদিন ছিলাম। এই বাড়িটা ছিল, এই বাড়িটার ছবিও আমার কাছে এখনো আছে। আচ্ছা, এই বাড়িটা ছিল দেওয়াল এবং ঘরের মেঝে পাকা, ওপরে টালির চাল। আচ্ছা, একটা বড় মতন ঘর, তার পাশে একটা খুব ছোট মতো ঘর। কিন্তু তখনও বাবা কিন্তু জেলে। এই বাড়িতে আমরা শিফট করে গেলাম। বাবা মোটামুটি কতদিন, বছর? 9 মাস। আচ্ছা, 9 মাস। 9 মাস এই বাড়িতে চলে গেলাম। ওইটা তখন মা একটা মাসোহারা পাচ্ছে, এবং আমাদের মনে নেই কি খেতাম মতো, কিন্তু খেতাম, খুব আনন্দে থাকতাম। আমরা 3 ভাই বোন, বিশেষ করে আমার ছোট বোন খুবই ছোট ছিল, এবং সঙ্গে আমাদের সবসময় কুকুর থাকতো। আচ্ছা, এই পাড়ার কুকুর আমাদের সর্বসঙ্গী। শীতকালে কুকুরের বাচ্চা হওয়া মানে আমাদের লেপের তলায়, না হলে কেউ ঘুমোবে না। তো এইসব করেই তো জীবনটা, শৈশবটা কেটে গেছে। মামার বাড়ি, বাবার বাড়ি কেউ তো ছিল না, যেটা সব মানুষের শৈশবে একটা প্রধান পাওনা। ছোট্টবেলা থেকে জন্মে কি পায়? বাবার বাড়ি একটা পায়, ঠাকুমা, দাদু, ঠাকুমা। মামার বাড়ি একটা তো ভীষণ, বলে মামার বাড়ির আদর।
আমরা তো শৈশবে সেসব পাইনি। তার একটাই কারণ বাবা মা নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন এবং দুই বাড়ি থেকে কেউ মেনে নেননি, অসম্মতিতে। এবং তারা বাড়ি থেকে বেরিয়ে এসে নিজেরা সংসার করেছিলেন। সেও এক সাহস। সেও এক সাহস, চরম সাহস। আমার মায়ের বাড়ি ছিলেন একদম গোঁড়া ব্রাহ্মণ পরিবার, মুখার্জি, সুতরাং কোনো প্রশ্নই আসে না। আর বাবার বাড়িতে কি ছিল, বাউন্ডুলে, লেখাপড়া করে না, স্কুলে যায় না, বাউন্ডুলে ছেলে। কিন্তু তার মধ্যে ততদিনে বাবার কিন্তু বেশ ভালো রকম বন্ধু বান্ধব ছিল, যারা বাবার মতন বাউন্ডুলে ছিল না। এবং তারা কয়েকজন মিলে একটা হাতে লেখা পত্রিকা বার করতেন। সেই হাতে লেখা পত্রিকার যত আঁকা সব আমার বাবার। ভীষণ ভালো ছবি আঁকতেন, বাঁশিও বাজাতেন খুব সুন্দর। হ্যাঁ, বাঁশিও বাজাতেন। সে তো বাংলাদেশের কথা, সেখানে তো যেতে পারতো না এখন, এখানে আমার শৈশব। ঠিক। তো সেটা আবার আর একটা, পালিয়ে গিয়ে বাঁশি বাজানো হেন তেন সব শুনবো সেটা পরে। হ্যাঁ, সেটা পরে। তো এই যে পরিস্থিতিটা, যে মামার বাড়িও নেই, বাবার বাড়িও নেই, দুজনের সংসার, আমাদের কাছে আমাদের বাবা মা সব। এবং আরেকটা যেটা ছিল, পাড়া প্রতিবেশী। এই গ্রামকে আমি দেখেছি, এখন এরকম গ্রাম আছে কিনা আমি বলতে পারবো না। গ্রামের মধ্যে আমাদের মাসি, পিসি, জেঠি, কাকি ভর্তি, এবং তাদের কথা আমি আজও ভুলতে পারবো না। আমার এখনও কিছু কিছু মনে আছে, কি অসম্ভব স্নেহ, আন্তরিকতা, ভালোবাসা। মানে মনে হতো না যে এরা আমার নিজের কেউ না। আমরা তো ওদেরই জানতাম। এই যে পিসির কথা বললাম, এই পিসি কি আমার নিজের পিসি নয় তো? ওই পাড়া তুতো, সব পাড়া তুতো। এরা বাবা মাকেও যথেষ্ট ভালোবাসতো, এবং আমরা ছিলাম তাদের ছেলে মেয়ে। এই কথায় থাকবো। হ্যাঁ। কিন্তু এই পর্বে আমাদের এইটুকুই সময়, কিন্তু অনেক জানার বাকি। আমরা জানার জানবো বাকি পরের অনেক আছে। পর্বে।